তো আগামীকালকে আসতে চলেছে দুখানা সিনেমা, লহ গৌরাঙ্গ নামড়ে এবং মিতিন মাসি, ঠিক আছে। আমি অলরেডি প্রজাপতি 2 নিয়ে কথা বলেছিলাম, এই দুটো নিয়ে আমার কথা বলা হয়নি। লহ গৌরাঙ্গ নামড়ে ট্রেলারটা নিয়ে আমার অমর্তর সাথে ডিসকাস হচ্ছিল, লাস্ট আমাদের যে লাইভটা এসেছিল তার মধ্যে আছে। তো অমর্ত ওখানে বলেছিল যে তিনখানা টাইম লাইন কীভাবে কী করবে, এবং যেই লুকটা দেওয়া হয়েছে খুব মানে আবছা আবছা একটা ড্রিমি টাইপের একটা লুক, সেই লুকটা নিয়ে অমর্ত কিছু কথাবার্তা বলছিল। এখন ব্যাপারটা হলো গিয়ে যে আতলামি যে ব্যাপারটা না, মানে আতলামি ব্যাপারটা একটা সার্টেন লেভেল অবধি যথেষ্ট বেশি এনজয়েবেল, ওকে। এবার মানে আমি লহ গৌরাঙ্গ নামটার গোটা ট্রেলারটা দেখে আমার ভেতর থেকে একটাই কথা বাইরে বেরিয়ে আসতে চাইছিল, সেটা হচ্ছে গিয়ে যে আতেল এবং আনফিল্টার্ড আতলামি, এর থেকে বেশি আমার ভেতর থেকে আর কিচ্ছু আসেনি। গুমনামি আমি দেখেছিলাম, আমার মোটামুটি লেগেছে একটা সিনেমা, ঠিক আছে। রিওয়াজ ভ্যালু অলমোস্ট জিরো। ওই এগেন প্রচুর আতলামি ভর্তি, ইনফরমেশনগুলো নিয়ে ডিবেট হতে পারে, ডিসকাস হতে পারে, বাট ওটা মোটামুটি একটা সিনেমা যেটা তুমি একবার বসে তুমি দেখতে পারো। লহ গৌরাঙ্গ নামড়েতে শ্রী চৈতন্য মহাপ্রভু হাত তুলছেন, তার পেছনে ব্যাক মাসেল বুঝতে পারা যাচ্ছে, ঠিক আছে, ওকে। এইবারে একটা যদিও ভালো জিনিস লেগেছে আমার এখানে, সেটা হচ্ছে গিয়ে ইন্দ্রনীল বাসু না ইন্দ্রনীল, যাই হোক, ওই মোদ্দা কথা অটোগ্রাফের যে হিরো যে ছিল, যদি ওটা তো ঠিক হিরোইক ক্যারেক্টার নয়, বাট অটোগ্রাফের যে প্রোটাগনিস্ট যে ছিল কাইন্ড অফ, যে ফেলুদাও হয়েছে হত্যাপুরীর মতো ঢপের ফিল্মে, তাকে আমরা এখানে পাচ্ছি দেখতে, ঠিক আছে। এবং যেটা বেশ ইন্টারেস্টিং, ওকে, কোথাও গিয়ে একটা নস্টালজি একটা গিয়ে কোথাও গিয়ে একটা কাজ করে। ঈশা শাহকে আমার মানে তার অভিনয়ের ট্যালেন্ট খুব একটা বেশি আছে বলে আমার কোনোদিনই মনে হয়নি, এবং তাকে বহুদিন বাদে এখানে দেখে একটুখানি অবাকই হয়ে গেলাম। বাট এই আতলামির ব্যাপারটা তার সিনগুলোতেই বড্ড বেশি আতেল আতেল লাগছে, এবং কনভারসেশনগুলো খুব ভেগ, মানে ডায়ালগ যেটুকুনি ডায়ালগ ট্রেলারে রয়েছে সেটা বেশ ভেগ, ওকে। কিন্তু এই গোটা সিনেমাটা দাঁড়িয়ে আছে একটা খুব ইন্টারেস্টিং টপিকের ওপরে, শ্রী চৈতন্য মহাপ্রভুর অন্তর্ধান রহস্য, এবং সিনেমার সেলিং পয়েন্ট হচ্ছে গিয়ে এটাই। আমি এই বছরের শুরুর দিকে আমাদের বাংলার ফোক কালচারের ওপরে ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের ওপরে মানে তার লেখা কিছু বই পড়তে আমি আরম্ভ করি, যখন আমি বাংলার এই পার্টিকুলার এই কালচারটার ব্যাপারে আমি অনেক জিনিসপত্র জানতে পারি, ঠিক আছে। তো এই সাবজেক্ট ম্যাটারটা ইন্টারেস্টিং বলে এই সিনেমাটার একটা সেলিং পয়েন্ট কিন্তু রয়েছে। তা বাদ দিয়ে ওই অটোগ্রাফের ওই হিরোটা, তার একটা ইমোশন আমার জন্য অ্যাটলিস্ট কাজ করেছে। তা বাদ দিয়ে বাকি প্রেজেন্টেশন থেকে শুরু করে, কালার গ্রেডিং থেকে শুরু করে, সিনেমাটোগ্রাফি থেকে শুরু করে, ট্রেলার লেভেলে আমরা যা দেখেছি, নট ইমপ্রেসিভ অ্যাট অল। অত্যন্ত উচ্চাঙ্গ লেভেলের আতলামিতে ভর্তি। আর এইসব জায়গায় সৃজিত মুখার্জিকে যদ্দূর আমি চিনি, যে আমি আতলামি করব নাকি আমি সহজ সরলভাবে রাখবো, এটা উনি বুঝতে পারেন না। কারণ সিনেমাটা আমি বেচবো কাদের কাছে? আমি কি সাউথ কলকাতার অত্যন্ত স্নব মব বস, যাদের রিয়ালিটি বাকি কলকাতার রিয়ালিটির থেকে অনেকটা আলাদা, তাদের জন্য তৈরি করব, নাকি যারা শিক্ষিত পড়াশোনা করেছে বাংলার কালচার নিয়ে ইন্টারেস্টেড তাদের জন্য তৈরি করব, নাকি আমি একদম সহজ পাচ্য ফ্যামিলি এন্টারটেইনার আমি তৈরি করব? এবার সৃজিত মুখার্জি যতই বলুক যে সিনেমা উনি কী পারপাসে বানান, আমি অ্যাটলিস্ট দর্শক হিসেবে আমার একটা আইডিয়া আছে, ঠিক আছে। এবার সেখানে কতটা ছড়ায়, আদৌ ছড়ায় কি না, এটা কিন্তু একটা দেখার ব্যাপার, ঠিক আছে। আমার যতদূর মনে হয় ছড়াতেও পারে, নাও ছড়াতে পারে, ইট ইজ 50-50। কিন্তু আতলামি বা যেই জিনিসগুলো দেখে আমার মানে মটকা গরম হবে, সেগুলো ট্রেলারের মধ্যেই খুব ক্লিয়ার, ঠিক আছে। এবং শুভশ্রী গাঙ্গুলির একটা বক্তব্য আছে, উনি নাকি ছোটোবেলাতে মানে লোকে বাড়ি থেকে পালিয়ে বা স্কুল কেটে লোকে সিনেমা দেখতে যেত, উনি নাকি স্কুল কেটে উনি নাকি মন্দিরে গিয়ে বসে থাকতেন। মানে এটা নিয়ে তো পুরো আলাদা একটা ভিডিও ডিজার্ভ করে। বাট আমার ধারণা ছিল যে নটি বিনোদিনীর চরিত্র প্লে করতে গিয়ে আমাদের দেবদার গার্লফ্রেন্ড যিনি রয়েছেন এখন, ঠিক আছে, তিনি প্রচুর ভাট বকে নিয়েছিলেন এই বছরের শুরুর দিকে। অনেক ভাট মানে অনেকই উনি ভাট বকেছিলেন, ঠিক আছে। সেখানে দাঁড়িয়ে শুভশ্রী গঙ্গোপাধ্যায় লাইক এক কথায় প্রমাণ করে দিল যে ও তো কিছুই না,
ও তো কিছুই না, আসল আসল বাট বকা চ্যাম্পিয়ন তো আমি, ঠিক আছে? তো এটা হচ্ছে কি আমার লহ গৌরাঙ্গ নিয়ে মতামত। কালকে দেখি কোনটা আগে কোনটা কি দেখতে যাব। এরপরে আসি হচ্ছে গিয়ে যেইটা আমার দেখার কোনো প্ল্যানই ছিল না, কিন্তু নতুন বছরের সঙ্গে সঙ্গে আমি না একটু চেষ্টা করছি নিজেকে ডিপ্লোম্যাট করার। কারণ মানুষজন অপরাধীদেরকে মেনে নিয়েছে, মানুষজন অপরাধীদেরকে অপরাধের চোখে দেখে না, মানুষ আর্টিস্টের সাথে আর্টকে সেগ্রিগেট করতে শিখে নিয়েছে। সেখানে আমি নিজেকে আপডেট না যদি করি তাহলে আমি সমাজের সঙ্গে চলতে পারবো না। এবার আমার যে ওয়ার্ল্ড ভিউ সেটা খুব মরবিড ব্লিক এবং অনেক ক্ষেত্রে সেটা বাইনারি, মানে খুব সাদা কালো, গ্রে এরিয়ার খুব একটা বেশি জায়গা অ্যাকচুয়ালি নেই। আমি কোনো কিছুকে গ্রে এরিয়া ইয়েতে দেখি না। অ্যান্ড হোয়েন ইট কামস টু সামথিং লাইক, মানে যখনই ক্রাইমের ধরনটা এরকম হয় যার মধ্যে ধরো একটা জেন্ডার বা একটা সেক্সুয়াল অ্যাঙ্গেল রয়েছে, তখন আমার ওয়ার্ল্ড ভিউটা আরও বেশি বাইনারি হয়ে যায়। কিন্তু আমি বুঝলাম আমার মাইন্ড সেট আপ চেঞ্জ করা দরকার। মাইন্ড সেট আপ চেঞ্জ করা এই জন্যই দরকার কারণ অ্যাডাপ্টিবিলিটি আর গ্রহণযোগ্যতা আর সার্ভাইভেল এসবের জন্য না, আমার শুধুমাত্র মাইন্ড সেট আপ এই জন্য আরও বেশি করে চেঞ্জ করা দরকার যাতে আমি একদম ট্রুথের কোর অবধি যাতে পৌঁছাতে পারি, ঠিক আছে? এবার এত কথা আমি কেন বলছি তার কারণ হচ্ছে কি যে বাংলায় কিছু সার্টেন ডিরেক্টর আছে যাদের ফিল্ম আমি দেখিও না, কথাও বলি না। কারণ ওই ডিরেক্টরদের নিয়ে মার্কেটে কিছু কথা আছে যার আমার কাছে একটা ব্যক্তিগত ইন্টারপ্রিটেশন আছে, এবং সেই ইন্টারপ্রিটেশন থেকে আমি বুঝতে পারি যে জেমস গানকে নিয়ে আমি যে ধরনের কথাবার্তা বলি সেই ধরনের কথাবার্তা লিটারালি ওই ধরনের ক্রিটিসিজম বা ওই ধরনের কথাবার্তা আমি যদি বাংলার আর্টিস্টদের নিয়ে যদি বলি তাহলে ভাই আমি কিন্তু কেস খেতে পারি, ঠিক আছে? আর পশ্চিমবঙ্গের মতো জায়গায় সাধারণ মানুষের কেস খাওয়াটা কিন্তু খুব একটা ভালো ব্যাপার কিন্তু নয়। এবারে সেই মনোভাব থেকেই, সেই পয়েন্টটা থেকেই আমি বাংলার কিছু সার্টেন ডিরেক্টর আছে যাদের কাজ নিয়ে আমি কথাবার্তা বলি না এবং আমি তাদের কাজ দেখিও না। আমি এটা খুব ভালো করে জানি যে তাদের কাজে এমন কিছু থাকতে পারে না যেটা আমার কোনো রকম কাজে লাগতে পারে, না শেখার জন্য, না ফর এন্টারটেনমেন্ট, না ফর টাইম পাস। আমরা সিনেমা দেখি তিনটে জিনিসের জন্য, আমি অ্যাটলিস্ট। আইদার এই সিনেমাটা দেখে আমি কিছু শিখছি, মোরালিটির লেসেন না, সিনেমা কী করে তৈরি করতে হয়, নয়তো আইদার পিওর এন্টারটেনমেন্ট ভ্যালু, নয়তো যে ভাই টাইম পাস করার জন্য তো ঠিক আছে চলো আমার বিজনেসটাও হয়ে যাবে, ঠিক আছে? এবারে কিছু ডিরেক্টর আছে যাদের কাছে আমি পুরোপুরি অমিট করে দিয়ে বেরিয়ে যাই, ওকে? তার মধ্যে একজন হচ্ছেন গিয়ে অরিন্দম শীল। অত্যন্ত ভালো মাপের একজন মানুষ, অত্যন্ত ভালো মানুষ একজন, ঠিক আছে? এত ভালো মানুষ, এত ভালো মানুষ। ওনার একটা সিনেমাতে একটা কী একটা যেন ডায়লগ ছিল আমার মনে আছে, আমরা থিয়েটারের মানুষ তো, ওখানে আবির বোধহয় একজন ক্যারেক্টারলেস হিরোর চরিত্র ছিল যে লাস্টে গিয়ে ভালো হয়ে যাবে। কিছু একটা ফিল্ম ফ্র্যাটার্নিটির মধ্যেই নায়িকার এক্সপ্লয়টেশন নিয়ে একটা ফিল্ম ছিল, ঠিক আছে? সেই পিঠে কি একটা দাগ আছে সেটা দিয়ে পরে একটা পুরো রহস্য রোমাঞ্চ সলভ টাইপের হয়ে যাবে, ওকে? আমি এই সিনেমাটা মানে ডিরেক্টরের নাম না দেখে আমি দেখতে চলে গেছিলাম, তারপর দেখলাম দিস ইজ ডিরেক্টেড বাই মানে অরিন্দম শীল। তখন আমি নন্দনে রাত্রিবেলা আমি গেছিলাম দেখতে। এই সিনেমার রিভিউ পর্যন্ত নেই, এখন তো আমার নামটাও খেয়াল পড়ছে না কী সিনেমার নাম ছিল, কে জানে। যাই হোক, তো ওই হচ্ছে কি লাস্ট মাস্টারপিস। আর তার আগে একটা দেখেছিলাম খেলা যখন। খেলা যখন আমি দেখেছিলাম কারণ আমি একটা মিমি চক্রবর্তী ফ্যান, এবং সেখানে মিমি চক্রবর্তী স্পাই, সেখানে অন্নদা শঙ্কর না কে সব, মানে যাদেরকে আমরা সাধারণত দেখি যে বাউল ফাউল বাজাতে বা গান ফান গাইতে, তারা বন্দুক চালাচ্ছে ভাই, ঠিক আছে? এবং সব্যসাচী চক্রবর্তীর দুই ছেলের মধ্যে একজন ওখানে ছিল, তার অ্যাকশান সিন ছিল ভাই, ঠিক আছে? খেলা যখন একটা অন্যরকম টাইপের একটা কাজ। যাই হোক, এবার তারপরে বহুকাল আমি অরিন্দম শীলের সিনেমাপত্র দেখিনি, ঠিক আছে? তার সবর সিরিজও আমার একেবারেই হয়নি দেখা, কোনোটাই দেখিনি আজ অবধি। এবারে আমি মিতিন মাসির এই ট্রেলারটা দেখলাম, অ্যান্ড সরি টু সে, আমার অ্যাকচুয়ালি মিতিন মাসির ট্রেলারটা প্রজাপতি টু আর লহ গৌরাঙ্গর নামের থেকে আমার একটু হলেও পদের লেগেছে। তার দুটো কারণ, এক হচ্ছে গিয়ে কোয়েল মল্লিক, ঠিক আছে? আর হচ্ছে কি এর মধ্যে না একটা বেশ মিক্স ম্যাচ একটা বেশ ব্যাপার আছে, ঠিক আছে? ওই চরিত্রহীন লম্পট, ঠিক আছে, কুচিয়াটা খুন হচ্ছে, এবং কোয়েল মল্লিক এমন একজন মানুষ তাকে দেখলেই আপনার মন ভালো হয়ে যাবে। আমি মায়েরই বলছি, মানে বাংলার হিরোইন যারা নিজেদেরকে সুপারস্টার, মেগাস্টার, মেগা স্টিনিস, সুপার স্টিনিস, কারুর বর হুমকি দিচ্ছে চোখ জিভ উপড়ে নেবো, ঠিক আছে, কারুর ওই করছে, ঠিক আছে, ওকে? মানে এই সমস্ত নায়িকাদের পাশে কোয়েল মল্লিককে দেখলে আপনি লিটারলি ভেতর থেকে আপনার মুখে একটা হাসি ফুটে উঠবে, ঠিক আছে? কোয়েল মল্লিক হচ্ছে কি ওই বেল দিয়ে চাপকানো
মানে লেজেন্ডারি মানুষ, সেখান থেকে উনি আসছেন, ঠিক আছে। আর কোয়েল মল্লিকের নিজের যে পার্সোনালিটি না, মানে পুরোপুরি ওই যে যারা আমার ভিডিও দেখে তারা জানে আমি বলেছি যে আগেকার দিনে বলিউডে হিরোইনরা ব্যক্তিত্ব ছিল, সেটা আমি বিদ্যা বালান বলি, সেটা আমি রানী মুখার্জি বলি, সেটা আমি প্রীতি জিন্টা বলি, সেটা আমি প্রিয়াঙ্কা চোপড়া বলি, সেটা আমি ক্যাটরিনা কাইফ বলি, তাদের না একটা ওয়েট ছিল। বা মাধুরীর কথা বলি, হ্যাঁ, মাধুরীর ভালো নাম কি, মাধুরী লতা তো নয়, মাধুরী মার্তণ্ড না, ওটা তো উর্মিলা মার্তণ্ড, যাই হোক, মধ্যে কথা কোয়েল মল্লিকের মধ্যে একটা ব্যাপার রয়েছে যেটা আমি যেই সময় বড় হয়েছি, ঠিক আছে, আমি যেসব নায়িকাদের দেখে বড় হয়েছি, যে অত্যন্ত ব্যক্তিত্বময়ী, বিচক্ষণশীল এবং বুদ্ধিমতী। দে আর লাইক বিউটি উইথ ব্রেন, যদিও বিউটি অ্যাকচুয়ালি ম্যাটার করে না, ব্রেনটা বেশি ম্যাটার করে। তো কোয়েল মল্লিকের উপরে এত একটা সহজাত রেসপেক্ট রয়েছে। আমার স্বার্থপর নিয়ে এখানে কথা বলা হয়নি আমার চ্যানেলে, কিন্তু স্বার্থপর একটা দুর্দান্ত সিনেমা, যে অটোমেটিক্যালি একটা ভক্তির একটা জায়গা কিন্তু চলে আসে। তো কোয়েল মল্লিককে খুব ভালো করে প্রেজেন্ট করা হয়েছে। কোয়েল মল্লিকের একটা ডায়ালগ আছে, একজন ওনার সামনে ওকে মেয়ে ছেলে শব্দটা ইউজ করবে, তখন কোয়েল মল্লিক কারেক্ট করে বলবে যে মহিলা বলতে কি হয়, ঠিক আছে, ওকে। এবং কোয়েল মল্লিকের একটু অ্যাকশন ফ্যাকশন রয়েছে, ট্রেলারটা ওপেন হচ্ছে একটা অ্যাকশনের ইয়ে দিয়ে, তারপরে সেটা ইনভেস্টিগেশনের মোড় নিচ্ছে। এবার মিতিন মাসি আমি পড়িনি খুব একটা বেশি কি, আমি অ্যাকচুয়ালি মিতিন মাসি কিছু পড়িনি। আনন্দমেলাতে আসতো মিতিন মাসি, আমার কোনোদিনই খুব একটা বেশি অ্যাট্রাকটিভ মনে হয়নি, পড়িনি। মিতিন মাসির ইভেন কি লাস্টের যে সিনেমাটা, যে 2-3 বছর আগে বোধহয় এসেছিলো, সেটাও কিন্তু আমার দেখা কিন্তু নেই, ঠিক আছে। মিতিন মাসির প্রথম সিনেমাটা দেখেছি কিনা সেটা আমার এখন খেয়ালও পড়ছে না, ওকে। এবার এই সিনেমাটা আমি দেখব, হ্যাঁ, এই সিনেমাটা যে আমি দেখবো সেটা আমি ট্রেলারটা দেখে আজকে ডিসাইড করলাম। আমার অরিন্দম শীলকে নিয়ে যতই ভেতরে ভেতরে ভক্তি থাকুক না কেন, এই সিনেমাটার ট্রেলারটা কিন্তু খারাপ কিন্তু হয়নি, ওকে। তো এই সিনেমাটা কিন্তু দেখা যায়, ওকে, যে কীরকম টাইপের হয়েছে। টু বি ভেরি অনেস্ট, খেলা যখন কিন্তু আমার খুব একটা খারাপ লাগেনি। নন্দনে যেই সিনেমাটা দেখেছিলাম সেটাও কিন্তু আমার খুব একটা কিন্তু খারাপ কিন্তু লাগেনি, ওকে। এবারে ওটা তো আমি অরিন্দম শীল ইনভলভ রয়েছে না জেনেই আমি চলে গেছিলাম দেখতে। খেলা যখনটা যদি আমি মিমি চক্রবর্তীর জন্যই গেছি, মিমি চক্রবর্তী ফ্যান ভাই, মিমি চক্রবর্তী আছে ভাই, খেলাখেলি হচ্ছে ভাই, আমি দেখতে যাবো। এবং খেলা যখন সিনেমাটা একটা অদ্ভুত টাইপের সিনেমা ছিল, মানে বাজে তো বলা যায়ই না, বরং সিনেমাটাকে প্রেজ একটু হলেও করা যায়, কিন্তু সিনেমাটা একটুখানি কনভলিউটেড, কিন্তু অন্যরকম, বাংলাতে এরকম কাজ হয়ই না, ঠিক আছে। মানে এরকম স্পাই থ্রিলার, এরকম জ্যাসন বর্মনকা কাজ কিন্তু হয় না। এখন সিনেমাটাকে কেউ যদি খুব ক্রিটিক্যালি যদি বলে, তাহলে হয়তো সিনেমাটা খুব একটা বেশি ভালো না, লজিক অনেক জায়গায় ম্যাচ হয়তো করবে না, বাট স্টিল মানে জ্যাসন বন্ড লেভেলের কিছু একটা বাংলাতে অ্যাটেম্প্ট হচ্ছে, এটা একটা কিন্তু বড় ব্যাপার। তো যাই হোক, মিতিন মাসি আমি কিন্তু আগামীকাল কিন্তু দেখতে চলেছি। ও আমার কাছে 3টে সিনেমার মধ্যে মিতিন মাসি আপাতত টপে রয়েছে প্রায়োরিটি ওয়াইজ। তারপরে দুটোর মধ্যেই আমার কোনো রকম, কিন্তু হ্যাঁ, লহ গৌরাঙ্গর নামটা প্রজাপতি ট্যুর থেকে সিনেমা হিসেবে বেটার হলেও হতে পারে, বিকজ ওটা একেবারে পাতি ফ্যামিলি ড্রামা, ভ্যাদভ্যাদি ইমোশন, ঠিক আছে। তো প্রজাপতি 2 অ্যাকচুয়ালি 3 নম্বরে থাকবে, প্রথমে মিতিন মাসি, সেকেন্ডে লহ গৌরাঙ্গর নামটা, তারপর থেকে দেবের সিনেমা। তো আপনারা আমাকে কমেন্টে বলতে পারেন যে কোনটা প্রথম কভার করলে পর আপনাদের ভালো হয়। এবার আপনারা বললে পরেও আমি সেরমভাবে করতে পারবো তার কোনো গ্যারান্টি নেই, কারণ আমি যেখানে থাকি সেখান থেকে সব থেকে আগে কোন শো শুরু হবে, তারপর কি কোন গ্যাপ আমি পাবো, ঠিক আছে, সেটা আমাকে এখনও বুক মাই শো দেখেই ডিসাইডটা আমাকে করতে হবে যে কোনটা আগে দেখবো, কোনটা পরে দেখবো, কোনটা তারপরে দেখবো। কিন্তু আপনারা কিন্তু বলতে পারেন যে আপনারা 3টের মধ্যে কোনটা নিয়ে এক্সাইটেড, ওকে। চলোটা ভাই, আবার জন্য দেখা ভাই।